দ্রুত স্বাস্থ্য বীমা চালুর তাগিদ প্রধানমন্ত্রী, দুর্নীতি রোধে করে আস্থা ফিরিয়ে আনার পরামর্শ। প্রেস ক্লাবে বাধ্য হয়ে ঢুকেছে পুলিশ, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঢাল হিসেবে ব্যবহার নয়, হুঁশিয়ারি তথ্যমন্ত্রী। কার্টুনিস্ট কিশোরের জামিন বিষয়ে আদেশ বুধবার, লেখক মুশতাকের মৃত্যুর হলফনামা চাইল হাইকোর্ট। উন্নয়নশীল দেশের কাতারে আসার কৃতিত্ব প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীকে জাতিসংঘ মহাসচিব, চ্যালেঞ্জ মোকাবেলার আশাবাদ। বিক্ষোভে অগ্নিগর্ভ মিয়ানমার, সূচির বিরুদ্ধে আরও 2 মামলা, বিভিন্ন স্থানে সংঘর্ষ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা 7টায় 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি তাইজিন রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। এছাড়া সংবাদে আরও থাকছে 5 অভয়াশ্রমে ইলিশ সহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ, সরকারি সহযোগিতা আরও বাড়ানোর দাবি। করোনা সংক্রমণের অভিজ্ঞতার পরও বীমা সম্পর্কে মানুষ সচেতন নয় উল্লেখ করে দ্রুত স্বাস্থ্য বীমার চালুর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় বীমা দিবসের অনুষ্ঠানে তিনি বীমা খাতের দুর্নীতি রোধের বিষয়ে সংশ্লিষ্টদের সচেতন হবার আহ্বান জানান। পরামর্শ দেন খাতের প্রতি আস্থা ফিরিয়ে আনতে এবং পরিধি বাড়ানোর জন্য কাজ করতে। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। সামরিক শাসন জারির পর 1959 সালে কারামুক্ত হয়ে আলফা ইন্স্যুরেন্স কোম্পানির আঞ্চলিক প্রধান হিসেবে কাজ শুরু করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মূলত নজরদারি এড়িয়ে কোম্পানি নেপথ্যে দল ও রাজনীতি সংগঠিত করতেন তিনি। বাংলাদেশের বীমা খাতের পথ চলা সেখান থেকেই। রাজনীতিতে নিষিদ্ধ থাকলেও শেখ মুজিব বর্ষের অঙ্গীকার বীমা হোক সবার প্রতিপাদ্য নিয়ে পালিত হচ্ছে এবারের জাতীয় বীমা দিবস। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত সবাই প্রধানমন্ত্রীর পক্ষে অর্থমন্ত্রী বঙ্গবন্ধু সুরক্ষা বীমা ও বঙ্গবন্ধু শিক্ষা বীমার সনদ প্রদান করেন। সারা দেশে 50,000 শিক্ষার্থী পাবে বঙ্গবন্ধু শিক্ষা বীমার সুবিধা। বক্তব্যে বীমা খাতে বঙ্গবন্ধুর পেশা জীবনের স্মৃতিচারণ ও অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এই বীমা কোম্পানিতে থাকার ফলে যেটা হয়েছিল, বীমা সম্পর্কে মানুষকে সচেতন করা এবং এই কোম্পানির কাজে তিনি ঢাকার বাইরে যাওয়ার একটা সুযোগ পেতেন। আলফা ইন্স্যুরেন্স কোম্পানির অফিসে বসে তিনি কিন্তু তাজউদ্দিন সাহেবকে নিয়ে আসেন, আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে ঢোকান এবং সেই সঙ্গে মোহাম্মদ হানিফ তাকে পিএ হিসেবে নিয়ে আসেন এবং এখানে বসেই কিন্তু তিনি 6 দফা রচনা করেছিলেন। বীমার পরিধি বাড়ানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী। আমাদের স্বাস্থ্য বীমাটা আরো ব্যাপকভাবে চালু করা একান্তভাবে প্রয়োজন বলে আমি মনে করি, যেটা এখন আমাদের দেশের মানুষ সচেতন না। তো এই করোনা ভাইরাসের পরে আমি মনে করি মানুষের মধ্যে সেই সচেতনতাটা আরো সৃষ্টি হবে। বীমা খাতে দুর্নীতি প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান জানান সরকার প্রধান। অনেক সময় কোনো ক্ষতি না হলেও নিজেরা, আমি বলবো যে আর্টিফিশিয়ালি কিছু ক্ষতি করে, ধরুন কোথাও একটু আগুন লাগালো বা কোথাও একটা ঘটনা ঘটালো করে একটা মোটা অঙ্কের বিমার প্রিমিয়াম থেকে টাকা চাই। কারণ এই জিনিসটা কয়েকটা বিষয় আমি হাতে নাতে ধরতে পেরেছি বলে আজকে আপনাদের সামনে বললাম। কাজে এখানে যে দুর্নীতিটা, এটাও কিন্তু এখন অনেক কমে গেছে, অনেক বন্ধ হয়ে গেছে, কিন্তু এটা আরও সতর্ক থাকতে হবে সবাইকে। টিকা নিয়েও স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, উন্নয়নশীল দেশের অর্জনের ধারাবাহিকতা বজায় রেখে দেশ এগিয়ে যাবে কাঙ্ক্ষিত লক্ষ্যে। আমরা যে উন্নয়নশীল দেশ হয়েছি, এই ধারাবাহিকতা বজায় রেখে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। কোভিড-19-এ গত 24 ঘন্টায় 8 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে 8,416। করোনায় মৃত্যু হার 1.54%। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে 13,570 জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের সংখ্যা 585। মোট শনাক্ত 5,46,810। নতুন 873 জন সহ সুস্থ হয়েছে 4,97,797 জন। করোনায় দৈনিক সংক্রমণের হার 4.31%।
এ পর্যন্ত শনাক্তের হার 13.48% ও সুস্থতার হার 91.04%। মোট করোনা পরীক্ষা হয়েছে 40,57,597। বেসরকারি খাতকে টিকা দেবে না সরকার, তারা আমদানি করে টিকা দিতে পারবে। সেক্ষেত্রে দামসহ সার্বিক বিষয়ে সরকার নির্ধারণ করে দিবে। স্বাস্থ্য অধিদপ্তরে সাংবাদিকদের এ কথা বলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ABM খুরশিদ আলম। বেসরকারি খাতকে টিকা দেওয়ার ব্যাপারে প্রথম থেকে যে কিছু কথা হয়েছিল সেটার আবার কিছুটা পরিবর্তন হয়েছে। এখন বেসরকারি খাতকে টিকা আমদানি করার জন্য উৎসাহ দেওয়ার কথা বলা হয়েছে। সরকারি পক্ষ থেকে সবকিছু ঠিক করে দিবেন যে তারা কত দামে এটা আনবেন, কত দামে বিক্রি করবেন। পুলিশ অনেকটা বাধ্য হয়েই জাতীয় প্রেস ক্লাবে ঢুকেছে বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বহিরাগতরা যাতে ক্লাবে ঢুকতে না পারে সেজন্য কর্তৃপক্ষকে সজাগ থাকার পরামর্শ দিয়েছেন তিনি। অন্যদিকে প্রেস ক্লাবকে একটি জাতীয় ও নিরপেক্ষ প্রতিষ্ঠান উল্লেখ করে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, কোনো দল বা গোষ্ঠী যাতে এই প্রতিষ্ঠানকে ঢাল হিসেবে ব্যবহার করতে না পারে সেদিকে সকলকে লক্ষ্য রাখতে হবে। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। সকালে রাজধানীর পুলিশ স্টাফ কলেজে আয়োজিত স্মরণ অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ মহাপরিদর্শক সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতীয় প্রেস ক্লাবের নিরাপত্তা রক্ষায় ও বহিরাগতদের প্রবেশ রোধে কর্তৃপক্ষকে আরও সজাগ থাকতে হবে, তবেই বিশৃঙ্খলা এড়ানো সম্ভব হবে। আপনারা একটু উদ্যোগ নেন যে ওখানে যেন ভিতরে যে এই ধরনের মারামারি, এই পাটকেল ছোড়াছুড়ি এবং অবাঞ্ছিত লোক যেন না ঢোকে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রেস ক্লাবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঢোকে না। কয়েকজন বহিরাগত প্রেস ক্লাবে অবস্থান করে বিশৃঙ্খলা সৃষ্টি করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের এমন পদক্ষেপ নিতে হয়েছে। প্রেস ক্লাবে কোনোদিন ভিতরে আমাদের পুলিশ ঢোকে না এবং সেই দিন যেইভাবে ইট পাটকেল ছুড়ছিল সেই সময় দুই একজন হয়তো ঢুকেছে। ওইখান থেকে যেইভাবে ইট পাটকেল ছুড়েছিল, যেইভাবে মারামারির সৃষ্টিটা করলো, সেখানেও তাদের তো বোঝা উচিত ছিল যে এটা প্রেস ক্লাবের ভিতরে ঢুকে মারামারি করাটা ঠিক হচ্ছে না। পুলিশ তো যখন নাকি অতিমাত্রায় চলে যায় তখন টিয়ার গ্যাস মেরে এদেরকে ডিসপাস করার একটা কৌশল মাত্র। অন্যদিকে সচিবালয়ে সিনেমা হল মালিকদের সাথে বৈঠকের পর তথ্যমন্ত্রী বলেন, প্রেস ক্লাব একটি জাতীয় ও নিরপেক্ষ প্রতিষ্ঠান, একে কেউ ঢাল হিসাবে ব্যবহার করতে পারে না। যারা এই প্রেস ক্লাবকে ঢাল হিসাবে ব্যবহার করে, যে ছাত্রদল সহ যারা এই প্রেস ক্লাবকে আপনার ব্যবহার করে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায়, তাদের অবশ্যই এই ধরনের ঘটনা প্রেস ক্লাবকে ব্যবহার করে করা উচিত না। দক্ষিণ এশিয়া সহ বিশ্বের অনেক দেশে ডিজিটাল নিরাপত্তা আইন ও এর প্রয়োগ আছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, আইনের অপপ্রয়োগ যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। সব দেশে এই ধরনের আইন হয়েছে কিংবা হচ্ছে এবং উন্নত দেশগুলোতেও এই ধরনের অপরাধের ক্ষেত্রে গ্রেপ্তার করা হয়। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের করা জামিনের আবেদনে বুধবার আদেশ দেবেন হাইকোর্ট। এ মামলায় কারাগারের লেখক মুশতাক আহমেদের মৃত্যু হয়। আইনজীবী মৌখিকভাবে তার মৃত্যুর খবর জানালে আদালত হলফনামা করে তা জানাতে নির্দেশ দেন। বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এদিন ধার্য করেন। বিস্তারিত শাকির আরজুর রিপোর্টে। করোনা সংকটের মধ্যে গত বছর 5ই মে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর এবং অনলাইনে লেখালেখিতে সক্রিয় ব্যবসায়ী মোশতাক আহমেদকে গ্রেফতার করে র্যাব। পরদিন সরকার বিরোধী প্রচার ও গুজব ছড়ানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে তাদের বিরুদ্ধে রমনা থানায় মামলা করা হয়। মুশতাক ও কিশোরের পক্ষে এর আগে বেশ কয়েকবার জামিনের আবেদন হলেও তা আদালতে নামঞ্জুর হয়। এ মামলায় গ্রেফতার থাকা অবস্থায় 25 ফেব্রুয়ারি গাজীপুরের কাশিমপুর কারাগারে মুশতাকের মৃত্যু হয়। আজকে শুরুতেই শুনানিতে এই বিষয়টি আদালতকে অবহিত করার পর আদালত একটি প্রয়োজনীয়তার কথা বলেন যে আমরা যেন একটা দরখাস্ত দিয়ে বলি যে তিনি আসলে মৃত্যুবরণ করেছেন, এটা একটা ইন্টিমেশন দিতে হবে আদালতকে, যেহেতু অ্যাবেটমেন্ট হয়ে গেছে। সেই জন্য আমি সময় প্রার্থনা করি। আহমেদ কবির কিশোরের পাশাপাশি মুশতাক আহমেদের জন্য হাইকোর্টে জামিন চাওয়া হয়েছিল। আগামীকালের মধ্যেই একটি এফিডেভিট দিয়ে জনাব মোশতাক আহমেদের মৃত্যুর বিষয়টি অবগত করানোর যে দরখাস্তটা দাখিল করতে হয় সেটা আমরা এই ফর্মালিটিসটা সেরে রাখবো আগামীকালকে।
আদালত ৩ মার্চ কার্টুনিস্ট কিশোরের জামিন আবেদনের আদেশের দিন ধার্য করেন। যদি শারীরিক অসুস্থতার গ্রাউন্ড নিয়ে আসলে আদালত বিশেষ বিবেচনা এগুলোকে নিয়ে জামিন দিতে পারেন, সে কারণে আমরা এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি। শাকেরা আরজু, ২১ টেলিভিশন, ঢাকা। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি ও আটক ছাত্রনেতাদের মুক্তির দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন বাম ছাত্র সংগঠনগুলো। টিএসসির রাজু ভাস্কর্যের সামনে থেকে মিছিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে যাত্রা করে সচিবালয় সংলগ্ন ডিপিডিসি ভবনের সামনে পৌঁছালে সেখানেই তাদের আটকে দেয় পুলিশ। এ সময় তারা সেখানে প্রায় ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ করে। পরে তারা ২রা মার্চ বিক্ষোভ সমাবেশ ও ৩রা মার্চ প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে পদযাত্রার কর্মসূচি ঘোষণা করে। পুলিশ বলছে, শান্তিপূর্ণ কর্মসূচি হলে পুলিশ কোনো বাধা দেবে না। ডিজিটাল নিরাপত্তা আইনে আটক লেখক মুশতাক আহমেদ গেল বৃহস্পতিবার সন্ধ্যায় কারাগারে মারা গেলে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে বামপন্থী ছাত্র সংগঠনগুলো। প্রগতিশীল ছাত্র জোটের ভাই ও বোনেরা তারা কিছু দাবি দেওয়া নিয়ে সচিবালয় অভিমুখে পদযাত্রা শুরু করেছিল। আমরা তাদেরকে প্রতিমধ্যে অনুরোধ করি এখানে সমাবেশ শেষ করার জন্য। তারা আমাদের অনুরোধের প্রতি সমর্থন জানিয়ে এখানে সমাবেশ শেষ করেছে। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের নামের তালিকায় বাংলাদেশের নাম লেখানোর মূল কৃতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। যুক্তরাষ্ট্র সফরের সময় বৈঠকে বিশ্ব সংস্থাটির প্রধান এমন মূল্যায়নের কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেনের কাছে। দেশে ফিরে মন্ত্রণালয় সংবাদ সম্মেলনে বৈঠকের বিষয়ে জানান পররাষ্ট্রমন্ত্রী। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুর নবী। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন দায়িত্ব গ্রহণের পর দেশটিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফরে নতুন প্রশাসনের বিভিন্ন পর্যায়ে বৈঠক করেন ডক্টর একে আব্দুল মোমেন। আলোচনা হয়েছে বিনিয়োগ বাড়ানো, রোহিঙ্গা ইস্যু, জলবায়ু পরিবর্তনে অভিযোজন বিষয়ে সহায়তা, ক্লাইমেট চেঞ্জ ফান্ড গঠন, মানুষের জীবনে মান উন্নয়নে উন্নয়ন সহায়তা সহ বেশ কিছু ইস্যুতে। মিয়ানমারের সেনা শাসনের অবসান শেষে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরা নিয়ে উৎকণ্ঠা ছিল দেশটির, কিন্তু বৈঠকে বাংলাদেশ রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সহযোগিতা চেয়েছে যুক্তরাষ্ট্রের। বাংলাদেশ প্রস্তাব করেছে রোহিঙ্গাদের বিষয়ে বিশেষ দূত নিয়োগের। Restoration of democracy in Myanmar. আমাদের মোর প্রায়োরিটি হচ্ছে রিপাট্রিয়েশন অফ রোহিঙ্গা ব্যাক টু দেয়ার কান্ট্রি অফ অরিজিন ফর এ বেটার লিভিং ফর দেম ইন ফিউচার। হোয়াইট হাউস নিরাপত্তা ইস্যুতে আলাপের আগ্রহ দেখালেও উন্নয়নের বিষয়ে গুরুত্ব দিয়েছে বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতিকর প্রভাব মোকাবেলায়, অভিযোজনে, ক্লাইমেট চেঞ্জ ফান্ড গঠনে পুনরায় একমত হয়েছে দুই দেশ। আর অবৈধ অভিবাসীদের বৈধতা ও ওয়ার্ক পারমিট দেবার অনুরোধ করেছে পররাষ্ট্রমন্ত্রী। হোয়াইট হাউসের একজন ডেপুটি আমাকে ফোন করেছিলেন, তো উনি বললেন যে তারা একটা আতাত মোর ইন্ডিয়া স্পেসিফিক মোর স্ট্রঙ্গার প্রোগ্রাম করতে চান ফর সিকিউরিটি এইসবে। আমি বললাম, দেখেন, সিকিউরিটি আমরা এখন আমাদের উন্নয়ন নিয়ে ব্যস্ত। সফরে জাতিসংঘের মহাসচিবের সাথে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী। কথা হয়েছে উন্নয়নশীল দেশের কাতারে বাংলাদেশের উঠে আসা নিয়ে। Then I spoke to Secretary General. This is a historic event. Credit goes to Sheikh Hasina and the people of Bangladesh. কত কষ্ট করে আমরা এই স্বল্প আয়ের দেশ থেকে আপনার এখন এই উন্নয়নশীল দেশের সাথে কাতারে গেছি। This is because of the dedication and strategic আপনার টার্গেট অফ দি গভর্নমেন্ট ওভার দ্য লাস্ট ফিউ ইয়ার হয়েছি। তবে এর সাথে আমাদের যেমন চ্যালেঞ্জও আসবে, সেই সাথে অ্যাডভান্টেজও আছে, দুটোই আছে। তবে সফরে আল জাজিরার বিতর্কিত রিপোর্ট নিয়ে মার্কিন প্রশাসন কিংবা জাতিসংঘের কোথাও কোনো প্রশ্নের মুখোমুখি হয়নি পররাষ্ট্রমন্ত্রী। আর কারণ নিয়ে কূটনৈতিকদের হইচই করার কোনো কারণ নেই বলে মন্তব্য করেন ডক্টর মোমেন। আল জাজিরার কথাটা ওই প্রতিদিনের, তারপরে সময়, বাংলাদেশের টিভি যারা যখন তারা আমার সাথে আলাপ করেন তখন ওনারা এটা তুলেছেন। আর তুলেছে ভয়েস অফ আমেরিকা। হ্যাঁ, আর বাকি কোনো লোক এই সম্পর্কে কোনো প্রশ্ন করেনি, আলাপও করেনি। মোহাম্মদ নুরুন নবী, ২১ টেলিভিশন, ঢাকা। জাটকা সংরক্ষণে আজ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দেশের ৬ জেলার ৫ অভয়শ্রমে ইলিশ সহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। নিষেধাজ্ঞার আওতায় বরিশাল, চাঁদপুর, লক্ষ্মীপুর, ভোলা, শরীয়তপুর ও পটুয়াখালী জেলার সংশ্লিষ্ট নদ নদীতে মাছ ধরা বন্ধ থাকবে। তবে এই সময় সরকারি সহযোগিতা আরও বাড়ানোর দাবি জেলেদের। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসার রিপোর্ট।
2006 সাল থেকে জাটকা সংরক্ষণে চাঁদপুরে পদ্মা মেঘনা নদীর 100 কিলোমিটার এলাকা সহ দেশের 5টি অঞ্চলে এই নিষেধাজ্ঞা চলে আসছে। আইন অমান্যকারী কমপক্ষে 1 বছর থেকে সর্বোচ্চ 2 বছরের সশ্রম কারাদণ্ড অথবা 5,000 টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। জেলেরা বলছেন সরকারি সহায়তা না বাড়লে জীবিকা নিয়ে কষ্টে পড়বেন তারা। তাই নিষেধাজ্ঞার সময় মাছ ধরা নিয়ে জেলেদের মাঝে আছে মিশ্র প্রতিক্রিয়া। আমরা সরকারের অভিযান পালন করতেছি, জাল ডাল ওষুধ তুলে লাইছি, এখন জাল শিলে কাজ করতেছি। চালও ঠিক মতন যায় কিন্তু আমরা চাল পাই না ঠিক মতন। মৎস্য বিভাগ বলছে অনেক আগে থেকেই বিভিন্ন স্থানে জনসচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালনা করা হয়েছে। সরকারি হিসেবে চাঁদপুরের হাইমচর, মতলব দক্ষিণ, মতলব উত্তর ও সদরে 51,190 জন জেলে রয়েছে। জাতীয় মাছের সবচেয়ে বড় নার্সারি গ্রাউন্ড এই চাঁদপুরের হাইমচর এবং আমাদের সদর উপজেলার। লক্ষ্মীপুরের কমলনগর এবং রামগতির জেলেপল্লীতে মাছ ধরা নিষিদ্ধের কারণে আয় বন্ধ হওয়ায় ঋণের বোঝা নিয়ে চিন্তিত তারা। মৎস্য বিভাগের হিসাব মতে জেলার প্রায় 70,000 জেলে রয়েছে। সরকার অভিযান দিয়েছে, অভিযান পালন করতেছি। আমরা গাঙ্গা যাই না, মাছটা ধরি না। যদি সরকার আঙ্গ চাল ডাল দিত আঙ্গ সুবিধা হইতো। ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে 190 কিলোমিটার এলাকায় মাছ বন্ধ থাকায় বেকার হয়ে পড়েছেন জেলার 2 লাখের অধিক জেলে। পটুয়াখালী জেলা মৎস্য বিভাগ জানায় জাটকা রক্ষায় বাউফল উপজেলার ধুলিয়া থেকে রাঙ্গাবালির চর আন্ডা পর্যন্ত 65 কিলোমিটার অববাহিকাকে ইলিশের অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। নিষেধাজ্ঞার সময় 6 জেলায় জাটকা আহরণে বিরত থাকা জেলের সংখ্যা 2,43,778 জন। তাদের জন্য মাসে 40 কেজি করে মোট 19,502 মেট্রিক টন ভিজিএফ চাল এরই মধ্যে বরাদ্দ করেছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। মাসুম আলিসা, 21 টেলিভিশন। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। বিরতির পর যা থাকবে। মাদক আইনের মামলায় হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমকে অব্যাহতি। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আমির খসরু মাহমুদ চৌধুরীকে দুদকে জিজ্ঞাসাবাদ। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে। জনগণ ভোট দিবে না জেনেই ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে বিএনপি সরে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের উন্নয়ন ও অর্জনের সাফল্য তুলে ধরে তিনি বলেন, বিএনপি ইস্যু সংকটে ভুগছে। বিএনপির ভোটের যে আজকে খরা নেমেছে, দুর্ভিক্ষ নেমেছে, এটা তাদের নেতিবাচক ষড়যন্ত্রের রাজনীতির জন্য, তাদের অতীতের কলঙ্কের জন্য, তাদের দুর্নীতির জন্য মানুষ আজকে মুখ ফিরিয়ে নিয়েছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নে নতুন করে অঙ্গীকারের কথা জানালেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিএনপির বছরব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনীতে মির্জা ফখরুল বলেন, স্বাধীনতার 50 বছরেও আজ গণতন্ত্রের জন্য লড়তে হচ্ছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে জিয়াউর রহমানের খেতাব বাতিলে প্রস্তাব করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতারা ছাড়াও বিভিন্ন দেশের অতিথিরা উপস্থিত ছিলেন। এই 50 বছরে জাতিকে ঐক্যবদ্ধ করা দূরে থাকুক, আরো বিভক্ত করা হয়েছে। স্বাধীনতাকে সুসংহত করার চেয়ে আরো বেশি দুর্বল করা হয়েছে। জনগণের আশা আকাঙ্ক্ষা ভেঙে চুরমার করা হয়েছে। এমন একটি সমাজ, এমন একটি রাষ্ট্র গঠন করা হচ্ছে যেখানে ন্যায় বিচার দুষ্প্রাপ্য, বৈষম্য আরো বৃদ্ধি পাচ্ছে। মাদক আইনে করা মামলায় হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমকে অব্যাহতি দিয়েছে আদালত। ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে তাকে অব্যাহতি দেন। গত 5 জানুয়ারি ইরফানকে অব্যাহতির সুপারিশ করে মাদক ও অস্ত্র মামলায় প্রতিবেদন দাখিল করা হয়। এর আগে গত 18 ফেব্রুয়ারি অস্ত্র মামলা চূড়ান্ত প্রতিবেদনটি গ্রহণ করে ওই মামলা থেকে ইরফান সেলিমকে অব্যাহতি দেন আদালত। গত বছর 25 অক্টোবর রাজধানীর কলাবাগান এলাকায় নৌবাহিনীর কর্মকর্তাকে লাঞ্ছিত করার ঘটনায় হাজী সেলিমের বাড়িতে অভিযান চালায় র্যাব। পরে মাদক রাখার দায়ে ইরফান সেলিমকে 1 বছর কারাদণ্ড দেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। সোমবার দুদকের উপপরিচালক সেলিনা আক্তার তাকে প্রায় 2.5 ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদ শেষে জানান তার বিরুদ্ধে আনীত অভিযোগ ভিত্তিহীন। আমির খসরুর বিরুদ্ধে বেনামে 5 তারকা হোটেল ব্যবসা, ব্যাংকে কোটি কোটি টাকা অবৈধ লেনদেন সহ বিভিন্ন দেশে অর্থ পাচারের পাশাপাশি স্ত্রী, পরিবারের অন্যান্য সদস্য ও নিজের নামে শেয়ার ক্রয় সহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে। এর আগে 2018 সালে আমির খসরু ও তার স্ত্রী তাহেরা খসরু আলমকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেয় দুদক। আমি স্বচ্ছ মানুষ, স্বচ্ছ জীবনযাপন করেছি। আমার ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন করার কোনো সুযোগ নেই। ওনারা করেছেন, আমরাও আমার উত্তর দিয়েছি। বাংলাদেশ ভারত সম্পর্ককে সঠিকভাবে তুলে ধরতে গণমাধ্যম কার্যকরী ভূমিকা পালন করে চলেছে বলে মন্তব্য করেছেন ভারতের হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। জাতীয় প্রেস ক্লাবে মিডিয়া সেন্টারে সংস্কার কাজ শেষে উদ্বোধনীর পর তিনি এই কথা বলেন। ভারতও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করবে বলেও জানান তিনি। নবীর সহায়তায় মফিউর রহমানের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবের মিডিয়া সেন্টারের সংস্কার কাজ শেষে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন ভারতের হাই কমিশনার। উদ্বোধন শেষে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। বাংলাদেশের গণমাধ্যমকে মুক্ত ও বর্ণিল বলে উল্লেখ করেন তিনি। The media fraternity here in Bangladesh is our most important partner in many senses. Your role will always be important, and we will always pay the greatest attention to the Bangladesh media, to the vibrant, free, colorful, and I would say even very vocal media that you have in Bangladesh. It reminds me a lot of your brothers and sisters in the Indian media. দোরাইস্বামী বলেন, ভারত বাংলাদেশ একে অপরের অকৃত্রিম বন্ধু। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ভারতেও উদযাপন করা হবে বলে জানান তিনি। Month of Independence, this is a very big month in Bangladesh's calendar. It's your 50th year of liberation. We're honored and delighted to have the opportunity to celebrate this very specially with জাতীয় প্রেস ক্লাবের সংস্কার কাজে সহায়তার জন্য ভারতকে ধন্যবাদ জানিয়ে প্রেস ক্লাবের সভাপতি বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনই পারে দুদেশের মধ্যে সম্পর্ক সুদৃঢ় করতে। আমরা মনে করি যে আমাদের সঙ্গে ভারতের যে গণমাধ্যমের যোগাযোগ আরো বেশি বাড়বে। সরকারের পাশাপাশি দুদেশের মানুষের মাঝে সম্পর্ক বাড়ানোর কথাও বলেন প্রেস ক্লাবের সভাপতি। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। এবারে আমাদের বিশেষ আয়োজন স্বাধীনতার 50। শুরু হলো স্বাধীনতার মাস, অগ্নিঝরা মার্চ। পাকিস্তানি শাসকদের শোষণে পিষ্ট বাঙালির ইতিহাস, সংগ্রামের ইতিহাস। ভাষা সংস্কৃতির উপর আঘাতের বিরুদ্ধে প্রতিবাদের শুরু। 52তে রক্ত দেয় বাঙালি। এরপর 54 যুক্তফ্রন্ট নির্বাচন, 66 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর সাধারণ নির্বাচন। আর এই ঘটনাক্রম ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বের পরশ পাথর বাঙালিকে টেনে নিয়ে যায় যুদ্ধের মঞ্চে। 1947 থেকে 1970 ইতিহাসের বাঁকে বাঁকে বাঙালির লড়াই সংগ্রামের কথা জানাচ্ছেন আকবর হোসেন সুমন। 1947 ব্রিটিশ শাসনের অবসান, পাকিস্তান রাষ্ট্রের জন্ম। শুরুতেই বৈষম্য, পূর্ব পাকিস্তানের সংখ্যাগুরু মানুষের ভাষার উপর আঘাত, শিরদাঁড়া সোজা করে বাঙালির প্রতিবাদ। 52তে রাজপথে রক্ত দিয়ে ভাষার অধিকার আদায়। বাঙালি বুঝে গেছে এই পাকিস্তানের সাথে আর থাকা যাবে না। আন্দোলন সংগ্রামের নেতৃত্বে তাদেরই প্রিয় মুজিব ভাই। 54 যুক্তফ্রন্ট নির্বাচনে জয় লাভের পর সরকার গঠন করলেও বাঙালিকে ক্ষমতায় থাকতে দেয়া হলো না। গ্রেফতার করা হলো শেখ মুজিবুর রহমানকে। পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদে বাঙালির রাজনৈতিক মোর্চা যুক্তফ্রন্টের ভূমিধস বিজয়। বোঝা গেল বাঙালি রায় দিয়ে দিল পাকিস্তান তাদের কাছে অনাকাঙ্ক্ষিত। 66তে বাঙালির মুক্তির সনদ 6 দফা দিলেন শেখ মুজিব। আবারও কারাগারে। এবার আগরতলা মামলায় ফাঁসি কাষ্ঠে ঝোলানো ষড়যন্ত্র। 69-এর গণ অভ্যুত্থান, রক্ত দিয়ে শেখ মুজিবকে কারামুক্ত করল বাংলার মানুষ। রেসকোর্সের জনস্রোতে শেখ মুজিবুর রহমান ভূষিত হলেন বঙ্গবন্ধু উপাধিতে।
70-এর নির্বাচনে নিরঙ্কুশ বিজয়, ক্ষমতা হস্তান্তরে টালবাহানা, একদিকে আলোচনা, অন্যদিকে জাতিকে যুদ্ধের জন্য প্রস্তুত করছিলেন বঙ্গবন্ধু। 7 মার্চ সব নির্দেশনাই দিয়ে দিলেন। এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। যুদ্ধদিনের আভাস বাঙালিকে যেমন আন্দোলিত করেছিল, তেমনি করে তোলে সাহসী। অ্যান্থনি ম্যাসকারেনহাসকে নির্বাচনের 3 দিন আগে বলে দিয়েছিলেন যে আমার দল নির্ধারিত 169টি আসনের মধ্যে 167টি পাবে, তাই হয়েছিল। তো কিন্তু ক্ষমতা তো পেলাম না। বঙ্গবন্ধুর ইশারার অপেক্ষা শেষে মুক্তিকামী বাঙালি নির্দেশ পায় যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার। বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ, যাতে করে তিনি সাংকেতিক ভাষায় স্বাধীনতার কথা বলে দিলেন, এবং পরিস্থিতি বিবেচনায় এটি ছিল সর্বোত্তম ভাষণ তার জীবনের। 16 থেকে 24 আলোচনা হলো ইয়াহিয়া খানের সঙ্গে, যা ছিল প্রহসনের আলোচনার আড়ালে তারা অপারেশন সার্চ লাইট চূড়ান্ত করে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বিশ্ববাসী স্মরণ করবে এই সংগ্রামের ইতিহাস, মুক্তির ইতিহাস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর দুর্জয় বীর জিন্দাবাদ। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। বিরতির পর যা থাকবে: পুঁজিবাজারের সূচক ঊর্ধ্বমুখী, দর বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মনুস্কো ও DR কঙ্গোতে বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিনজেন্ট প্রতিস্থাপনের অংশ হিসেবে প্রথম দল ঢাকা ত্যাগ করছে। সোমবার বাংলাদেশ সেনাবাহিনীর 3টি কন্টিনজেন্টের মধ্যে 205 জনের প্রথম দল শান্তিরক্ষা মিশনের প্রথম রোটেশন ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। এই উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর ওভারসিজ অপারেশনস পরিদপ্তরের ব্রিগেডিয়ার জেনারেল মনিরুল আখন্দ বলেন, দীর্ঘ 33 বছরেরও অধিক সময় ধরে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান সকল মহলে প্রশংসিত এবং সর্বজন স্বীকৃত। আগামী 21 মার্চ, 9 ও 26 এপ্রিল এবং 14 ও 31 মে আরও 5টি ফ্লাইটে 1044 জন শান্তিরক্ষী DR কঙ্গোর উদ্দেশ্যে যাত্রা করবে। সংবিধানকে গোঁজামিল মুক্ত করে ধর্মনিরপেক্ষতা ও অসাম্প্রদায়িক নীতিতে রাষ্ট্র ও সমাজকে পরিচালিত করার আহ্বান জানিয়েছেন জাসদের সভাপতি হাসানুল হক ইনু। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা সহ দেশব্যাপী জাসদের পতাকা র্যালি অনুষ্ঠানে তিনি কথা বলেন। দুর্নীতিবাজ লুটেরা গোষ্ঠীকে নির্মূল করতে আইনের শাসন নিশ্চিত করার তাগিদ দেন তিনি। জনস্বাস্থ্য সেবা, গণশিক্ষা, অসহায় ও দরিদ্র মানুষের সামাজিক সুরক্ষা, খাদ্য নিরাপত্তা সহ অন্যান্য মৌলিক অধিকারের পূর্ণাঙ্গ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ইনু। বিএনপি সহ কতিপয় রাজনৈতিক দল ও বুদ্ধিজীবী প্রকাশ্যেই জামাত সহ পাকিস্তানপন্থীদের সাথে হাত মিলিয়ে পার্টনারশিপের রাজনীতি করছে। এবারে ব্যবসা বাণিজ্যের খবর। সূচক বেড়েছে দেশের পুঁজিবাজারে, একই সঙ্গে দর বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের। সোমবার ডিএসসিতে লেনদেন হওয়া 352টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 129টির, কমেছে 105টির, আর অপরিবর্তিত ছিল 118টির দর। ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স 22 পয়েন্ট বেড়ে উঠে আসে 5426 পয়েন্টে। দিন শেষে ডিএসসিতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 618 কোটি টাকা। সূচক বেড়েছে অপর স্টক এক্সচেঞ্জ সিএসইতেও লেনদেন হয়েছে 35 কোটি 79 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দ্রুত স্বাস্থ্য বীমা চালুর তাগিদ প্রধানমন্ত্রী, দুর্নীতি রোধ করে আস্থা ফিরিয়ে আনার পরামর্শ। প্রেস ক্লাবে বাধ্য হয়ে ঢুকেছে পুলিশ, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী, ঢাল হিসেবে ব্যবহার নয়, হুঁশিয়ারি তথ্যমন্ত্রী। কার্টুনিস্ট কিশোরের জামিন বিষয়ে আদেশ বুধবার, লেখক মুশতাকের মৃত্যুর হলফনামা চাইল হাইকোর্ট।
উন্নয়নশীল দেশের কাতারে আসার কৃতিত্ব প্রধানমন্ত্রীর, পররাষ্ট্রমন্ত্রীকে জাতিসংঘ মহাসচিব, চ্যালেঞ্জ মোকাবেলার আশাবাদ। বিক্ষোভে অগ্নিগর্ভ মিয়ানমার, সূচির বিরুদ্ধে আরও 2 মামলা, বিভিন্ন স্থানে সংঘর্ষ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।